নমস্কার, সকলকে অভ্যর্থনা জানাই আজকের অনুষ্ঠানে। 6 মাসের বেশি হয়ে গেল অভিরূপ আমাদের ছেড়ে চলে গেছে। আজ ওর ছাত্রছাত্রীরা ওরা ওদের সঙ্গীত গুরুকে জানাচ্ছে শ্রদ্ধার্ঘ্য শেষ নাহি পাই, এই শীর্ষক একটি অনুষ্ঠানে। এটি একটি স্মরণ সভার জন্যে আমাকে ওরা বারবার করে আমার কাছে আবদার করেছিল যে আমাকে এর সূচনাটা করে দিতে হবে। আমি একটু কুণ্ঠিত ছিলাম, কিন্তু ওদের আবদার আর আশৈশব বন্ধু অভিরূপের ভালোবাসা আজকে টেনে এনেছে এই মঞ্চে। নভেম্বর মাসে আমরা আরেকটা স্মরণ সভা করেছিলাম টমুর বাড়িতে। সেখানেও আমি সূচনায় কিছু বলেছিলাম। আমি বলেছিলাম সেই 38 নম্বর বালিগঞ্জ প্লেসের চালচুলোহীন অভিরূপ আর আমার বিজিএইচএসে খাকি হাফ প্যান্ট পরে যাতায়াত শুরুর কথা। বলেছিলাম কেমন করে আমাদের দুটি কিশোর আমরা নিজেদের মতো করে পথ চলা শুরু করেছিলাম, নিজেদের পথে অজান্তে হতে থাকা থেকে হয়ে যাওয়ার এক অচেনা লক্ষ্যে, অচেনা গন্তব্যে। এরপর আরও বলেছিলাম সেদিন যে যাদবপুর ইউনিভার্সিটি ক্রিকেট ক্যাপ্টেন হওয়া থেকে পূর্বাঞ্চল ইউনিভার্সিটি ক্রিকেট দলে নির্বাচিত হওয়া, তার থেকে কলেজের বন্ধুদের নিয়ে তৈরি করলো খেয়ালি নামে একটি ক্যালকাটা ইউথ কোয়ারের ধাঁচে গানের কোয়ার। পরে আবার আমাদের বন্ধুদের একটি যে গ্রুপ ছিল ভিপচিওর, তাতে আমাদের বউদের টেনে নিয়ে একটি গানের দল করলো এবং কলকাতা এবং কলকাতার বাইরে নানা অনুষ্ঠান করেছিল অভিরূপ। বলেছিলাম সেদিন যে শচীন দেবের গান ওর কি অসাধারণ সাবলীলায় গাইবার ক্ষমতা ছিল। আর বলেছিলাম যে দক্ষিণীতে রবীন্দ্রসঙ্গীত শিক্ষাকালে ওই দক্ষিণীরই ছাত্রী রিনার সঙ্গে যে পরে ওর সহধর্মিণী হলো, তার সঙ্গে আলাপ ছিল যেন জীবনের একটি মোড় ফেরানো দৈব নির্দেশ। এই জন্যে বলছি যে কেমন করে ক্রিকেট কোয়ার শচীন কর্তার গানে গা ভাসানো অস্থিরমতি অভিরূপকে তার রবীন্দ্রসঙ্গীতের আত্মপরিচিতি ও আত্মমর্যাদাতে আত্মস্থ করেছিল রিনার অনুপ্রেরণা। কেমন করে শ্রদ্ধেয় সুবিনয় রায়ের কাছে ফাইন টিউনিংয়ের পর তার প্রথম সারির রবীন্দ্রসঙ্গীত শিল্পীর আসনটি হয়ে গিয়েছিল স্থায়ী, হয়ে গিয়েছিল পাকা। আর বলেছিলাম যে অভিরূপ পৃথিবীতে এসেছিল দুটি ঈশ্বরের দানকে সঙ্গে নিয়ে, এক ওর কণ্ঠস্বর কণ্ঠ মাধুর্য, দুই ওর অসাধারণ সুর জ্ঞান। আর বলেছিলাম নিরাভিমান নিরহংকার অভিরূপের গান চিরদিন গানটাকেই করেছিল বড়, কখনো নিজেকে নয়। অভির আর আমার মধ্যে ছিল একটা অন্য ধরনের বন্ধুত্ব। আজকে তারই স্বাদ কিছুটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব এখানকার সকলের কাছে। অভিরূপ আমার কাছে আসতো সেই সব আলোচনার সন্ধানে যা সে বোধহয় অন্য কোনো আড্ডাতে চট করে পেত না। আর সেই আমাদের আলোচনার উৎসাহ অনুপ্রেরণার ফসল ছিল আমার লেখা, যা নিয়ে আমরা বেশ কয়েকটি পাঠ ও রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান করেছিলাম। বেরিয়েছিল একাধিক সিডি। আমরাই প্রথম স্বামীজির 150 বছরে একসঙ্গে একই মঞ্চে দুই মহাপুরুষ রবীন্দ্রনাথ ও বিবেকানন্দকে নিয়ে অনুষ্ঠান করি উত্তরণ গোলপার্কে রামকৃষ্ণ মিশনে। চলতি আসরের রবীন্দ্রসঙ্গীতও গাইত না, ওর ফেভারিট ছিল, প্রিয় ছিল
ভক্তি ও আধ্যাত্মিক ব্যঞ্জনার রবীন্দ্রসঙ্গীতগুলি সেগুলি ছিল ওর প্রিয়। আমাদের আলোচনা হতো রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারায়, রবীন্দ্রসঙ্গীতের গভীরতায় বেদান্তের ফলিত রূপ ও তত্ত্বের ব্যবহারিক প্রয়োগ নিয়ে। কিছু আগে পরে সব মানুষকেই তো যাত্রা করতে হয় বা যাত্রা করে এক অজানা লক্ষ্যের পথে। চেতনার ডিঙিতে ভাবনার মানুষ মননের দাঁড় বেয়ে এগোতে থাকে চৈতন্য সাগরে। এই যাত্রায় লক্ষ্য সবারই এক, কিন্তু অবস্থান ভিন্ন। কারো আমার এই পথ চলাতেই আনন্দ, কারো বা পিছিয়ে পড়েছি আমি, যাবো যে কি করে, আবার কারো আর কত দূরে তুমি নিয়ে যাবে মোরে হে সুন্দরী, বলো কোন পার ভিড়িবে তোমার সোনার তরী। এক একজনের এক এক রকম অবস্থান। চলেছি কিসের অন্বেষণে? এই কিসের অন্বেষণে যে যাত্রা চেতনার পথে, তার শুরুও নেই, শেষও নেই। এই যাত্রা সার্কুলার মুভমেন্ট, মণ্ডলাকার যাত্রা। তাই এই যাত্রায় ভালোও নেই, মন্দও নেই। আমাদের মনে রাখতে হবে রবীন্দ্রনাথের সেই কথা, এই যে এক একজনের এক একটি অবস্থান, এর প্রত্যেকটি সত্য। মিথ্যায় ঘেরে ছোট কণাটিরে তুচ্ছ করিয়া দেখিলে শিখতে হবে, বুঝতে হবে জগতের যত অনুরেণু সব আপনার মাঝে অচল নীরব বহিছে একটি চিরগৌরব। কিন্তু কিন্তু আমাদের মধ্যে বিভেদ আসে। বিভেদ আনে কে? আমারটি ঠিক তোমারটি ভুল, এই অহংকার। এই অহংকার আড়াল করে পূর্ণতার অবয়বকে। এইরকম ব্যবহারিক সত্য নিয়ে আমরা দুই বন্ধু ঘন্টার পর ঘন্টা আলোচনা করতাম নানান রকম। কেন না, যাতে এই সমস্ত তত্ত্ব মিশে যায় আমাদের স্বভাবে, আমাদের চরিত্রে। কতটা হয়েছে জানি না, কিন্তু ছেলেবেলা থেকে আমাদের এই রকম ছিল সমস্ত আলোচনা। কোনটা করা উচিত আর কোনটা উচিত নয়, এ বিচার তো ধাওয়া করে জীবনকে। জীবন কি উচিত মেনে চলে? না তো। যে পারে সে পারে, কিন্তু সবাই তো পারে না। যে জানে সে জানে, কিন্তু সবাই তো জানে না। কি, কেন, কোথায়, কবে উচিত হলেও অনেকেরই তা তো জানা নেই। জীবন কি উচিত মেনে চলে? চলে না তো। তাই ভয়, 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 একলা ভয়, অন্ধকারে ভয়, ভূতে ভয়, পোকায় ভয়, পশুতে ভয়, শুধু ভয়। জীবন কি উচিত মেনে চলে? চলে না তো। তাই শত উচিত অমান্য করেও নেশা যায় না, লোভ যায় না, হিংসে যায় না, সবাইকে ভালোবাসতে পারা যায় না, সবাইকে আপন করতে পারা যায় না, প্রয়োজন না থাকলেও ছাড়তে পারা যায় না। সব জীবনই অবশেষে স্থান পায় স্মৃতির মণিকোঠায়, কেউ আগে কেউ পরে। তবু মানুষ জাগ প্রদীপ জ্বালে, জাগ প্রদীপ জ্বালে যতক্ষণ পৃথিবীতে তার একটুও তেল আছে, যতক্ষণ সলতেতে একটুও আগুন আছে, ততক্ষণ তাকে নিশ্চয়ই দমকা হাওয়া থেকে, ঝড় থেকে আগলে রাখতে হবে বই কি। অবশেষে একদিন না একদিন, কখনো না কখনো সে আগুন নিভে যায়, সব কালো করে দিয়ে, অন্ধকারের ছাপ ফেলে দিয়ে আগুন নিভে যায়। দুজনের পাতা ঘরে বরাবরই জাগ প্রদীপ নিভিয়ে একজন চলে যায়, রেখে যায় অনেক ক্ষেত্রেই হয়তো এমন একজনকে যে তখন শুধু পেতে পারে পেশাদারি যত্ন, অনেক সময় হয়তো তাও না। তবু আমাদের ভারতীয় দর্শন কিন্তু মৃত্যুর মন্ত্রকে কখনো শোকের মন্ত্র বলেনি।
সে বর্তমানের জীর্ণতাকে অতীতের জালে, অতীতের থালে বিদায় দেয় চিরন্তন শান্তির উদ্দেশ্যে। ওম মধুবাতার হিতায়তে মধুক্ষরন্তি সিন্ধব। রবীন্দ্রনাথ এই অসাধারণ মন্ত্রের এইরকম ভাষ্য করেছেন। হে চিরদিনের চিরন্তন, অতীত জীবনকে এই যে আজ বিদায় দিতেছি, এই বিদায়কে তুমি সার্থক করো। আশ্বাস দাও যে যাহা নষ্ট হইল বলিয়া শোক করিতেছি, তাহার সকলই যথাকালে তোমার মধ্যে সফল হইতেছে। আজি এ প্রশান্ত বিশ্বাস সমস্ত সন্ধ্যাকাশকে আচ্ছন্ন করিয়া আমাদের হৃদয়কে আবৃত করিতেছে। তাহা সুন্দর হোক, তাহা মধুময় হোক, তাহার মধ্যে অবসাদের ছায়া মাত্র না পড়ুক। এই কথাগুলি স্মরণ করে অন্য কোনো লোকে আমাদের দুই বন্ধুর পুনর্মিলনের অপেক্ষাতে থেকে আমার এই স্মৃতি মন্থন শেষ করছি। আন্তরিক প্রার্থনা জানাচ্ছি, পরলোকগত শব্দটা উচ্চারণ করতে চাই, কি ব্যথা লাগলো।